প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নবম শ্রেণীর রসায়ন বিষয়ের চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণী সম্পর্কে পর্যায় সারণীর প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। তোমরা যারা পর্যায় সারণী সম্পর্কে পূর্বে কোনো ধারণা অর্জন করোনি, তারা আজকে আমার ক্লাসটা ফলো করলে আশা করি পর্যায় সারণী সম্পর্কে একটা মৌলিক কনসেপ্ট ক্যারি করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য চ্যাপ্টার যেহেতু পর্যায় সারণী, তো আমরা পর্যায় সারণী কি এই বিষয়টা নিয়ে আগে একটু ভাবি। আমরা এটা সবাই জানি যে এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কয়টি? নিশ্চয়ই 118টি। তো এই 118টি মৌলের ধর্ম, গঠন, বৈশিষ্ট্য, রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার সক্ষমতা বা সক্রিয়তা, এছাড়া পারস্পরিক মিথস্ক্রিয়া ইত্যাদি বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা পৃথক পৃথক ভাবে জানতে চাই, তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। এ কারণে মূলত প্রাচীনকাল থেকেই বিভিন্ন বিজ্ঞানীরা এই মৌলের ধর্মসমূহের মধ্যে একটা সাদৃশ্য, বৈসাদৃশ্যকে সেপারেশন করার জন্য তারা কাজ করে আসছে। আমি আজকে তোমাদেরকে দেখো বোর্ডে ল্যাভুসিয়ে, ডোবেরাইনার, নেউলার এবং মেন্ডেলিফ ও মোসলে অর্থাৎ এই 5 জন বিজ্ঞানীর পর্যায় সারণীর ক্রমবিকাশের ক্ষেত্রে যে অবদানটা আছে, এই অবদানের সংক্ষিপ্ত একটা ধারণা আলোচনা করব। তাহলে আমরা প্রথমে আসি ল্যাভুসিয়ে। বিজ্ঞানী ল্যাভুসিয়ে 1789 সালে কিছু কিছু মৌলের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করেন, অর্থাৎ পার্থক্য নির্ণয় করেন। যেমন ধরো আমরা ন্যাচারালি পৃথিবীর সৃষ্টির যে মৌলিক গ্যাসগুলো, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এছাড়া অন্যান্য যে পদার্থ যেমন ফসফরাস, এরপর তুমি ধরো জিঙ্ক, সালফার, মার্কারি, এই মৌলগুলোর মধ্যে একটা পার্থক্য নির্ণয় করে সে ধাতু এবং অধাতু হিসেবে দুটি নামকরণ করে। আমরা আজকে এখন পর্যন্ত মোসলের যে আবিষ্কৃত 118টি মৌল, ল্যাভুসিয়ে যখন এই মৌলের সমূহের মধ্যে বিভাজন সৃষ্টি করে, তখন কিন্তু অতি অল্প সংখ্যক মৌলের আবিষ্কার হয়েছে। তো ল্যাভুসিয়ে যখন এই ধাতু অধাতু সম্পর্কে একটা কনসেপ্ট দিল, ল্যাভুসিয়ের অনেক পরে, অর্থাৎ তোমার 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইনার সে লক্ষ্য করলো যে পরপর 3টি মৌলকে যদি তুমি তাদের পারমাণবিক ভরের উচ্চক্রমে সাজাও, তাহলে প্রথম মৌল এবং দ্বিতীয় মৌলের, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মৌলের যে পারমাণবিক ভর, বিজ্ঞানী ডোবেরাইনার সেটা লক্ষ্য করে দেখছে যে মধ্য মৌল অর্থাৎ দ্বিতীয় মৌলের যে পারমাণবিক ভর, প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক, অর্থাৎ প্রথম এবং তৃতীয় যে মৌল, এই দুটি মৌলের পারমাণবিক ভরের যে গড় মান, এটা হচ্ছে মধ্য বা দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর। অর্থাৎ বিজ্ঞানী ডোবেরাইনার 3টি মৌলের মধ্যে ধর্মের একটা সাদৃশ্য লক্ষ্য করলো এবং তাদের পারমাণবিক ভরের মধ্যে একটা সাদৃশ্য খুঁজে পেল। কি সাদৃশ্য সেটা? অর্থাৎ প্রথম পরপর যে কোনো 3টি মৌলের ক্ষেত্রে কি হবে, প্রথম এবং তৃতীয় মৌল, এই দুটি মৌলের পারমাণবিক ভর যোগ 2 সমান সমান দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর। যেমন এক্সাম্পল হিসেবে দেখো, কার্বন, নাইট্রোজেন আর অক্সিজেন, পরপর 3টি মৌল আমরা সবাই জানি। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে কত জানো তোমরা? 12। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে কত হচ্ছে? 28। এই দুটি পারমাণবিক মৌলের পারমাণবিক ভরের গড় হবে হচ্ছে কত? ভাগ 2 সমান কত? 14।
এখন দেখো এই নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? নিশ্চয়ই জানো তোমরা নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14। তাহলে কি হলো? বিজ্ঞানী ডোবেরাইনার বলছে পরপর একই পারমাণবিক ভরের ক্রমানুসারে তিনটি মৌলের প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় যা হবে, দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর হবে একই, সেই গড়। অর্থাৎ এই তিনটি মৌলের মধ্যে যে সাদৃশ্যটা খুঁজে পেলেন, এই পারমাণবিক ভরের যে সাদৃশ্য, এই সাদৃশ্যের ক্ষেত্রে সেখানে বিভিন্ন এই মৌল তিনটির ভৌত ও রাসায়নিক ধর্মের মধ্যেও কিছু সাদৃশ্য সে খুঁজে পান। এবং ডোবেরাইনারের এই যে থিম, এটাকে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র নামে আখ্যায়িত করা হয়। যেহেতু তিনটি মৌল, তাই এটাকে কি বলে? ত্রয়ী সূত্র। তাহলে আমরা ল্যাবুসিয়ে এবং ডোবেরাইনার সম্পর্কে মৌলের প্রাথমিক যে একটা ধারণা, এটা অর্জন করলাম বা ধারণাটা আমরা নিলাম। এরপরে আসছে নিউল্যান্ড। নিউল্যান্ড হচ্ছে 1864 সালে। নিউল্যান্ড কি ফলো করলো? বিজ্ঞানী নিউল্যান্ড ফলো করলো যে তোমার যে কোনো মৌলের প্রথম মৌল থেকে অষ্টম মৌল, সপ্তমের পর কি অষ্টম, এই প্রথম মৌল থেকে অষ্টম মৌলের, এই অষ্টম মৌলের যে ভৌত রাসায়নিক ধর্ম, প্রথম মৌলের ভৌত রাসায়নিক ধর্মের মধ্যে একটা সাদৃশ্য খুঁজে পেয়েছে। এর আগে একটা কথা তোমাদের জানা উচিত, এই নিউল্যান্ড যখন এই ব্যাখ্যাটা দেয়, যে কি ব্যাখ্যা, যে পর্যায় শ্রেণীর যে কোনো মৌল থেকে তুমি গণনা শুরু করবে, সেই মৌলকে এক বিবেচনা করে তুমি 8 নম্বর অষ্টম নম্বর মৌলে যাবে। এবার ওই অষ্টম মৌলটির যে ভৌত রাসায়নিক ধর্ম মধ্যে এবং প্রথম মৌলের ভৌত রাসায়নিক ধর্মের মধ্যে একটা কি পাবে? সাদৃশ্য খুঁজে পাবে। এবং যেহেতু এই যে প্রথম থেকে 8টা মৌলের মধ্যে প্রথম এবং 8 নম্বর মৌলের মধ্যে ধর্মের সাদৃশ্য বিদ্যমান, এই কারণে এই থিমটাকে বলা হয় নিউল্যান্ডের অষ্টক সূত্র। তবে নিউল্যান্ডের এই অষ্টক সূত্রটি পরবর্তীতে যখন নিষ্ক্রিয় গ্যাসের আবিষ্কার হয়, অর্থাৎ নিউল্যান্ডের থিমটা নিষ্ক্রিয় গ্যাসের আবিষ্কার হওয়ার পূর্বে, তখনও নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত হয়নি। ফলে যখন নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত হলো, তখন নিষ্ক্রিয় গ্যাসের জন্য একটা আলাদা শ্রেণী তৈরি করতে হলো এবং সেটাকে শূন্য গ্রুপ হিসেবে বিবেচনা করা হলো। ফলে নিউল্যান্ডের এই অষ্টক সূত্রের কার্যকারিতা বিলোপ পেল। তাহলে নিউল্যান্ডের অষ্টক সূত্র পরে আসলো আমাদের বিজ্ঞানী মেন্ডেলিভ। মেন্ডেলিভ যখন পর্যায় সারণী সম্পর্কে ধারণা দিল, তখন হচ্ছে 63টি মৌলের মধ্যে একটা সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে বিজ্ঞানী মেন্ডেলিভ এই যে উল্লম্ব বা খাড়া এই রেখাগুলো হচ্ছে 8টি, 1 2 3 5 6 7 8টি, অর্থাৎ 8টি শ্রেণী এবং আনুভূমিক ভাবে এরকমের 12টি, অর্থাৎ এই 63টি মৌলিক এসে 8টি শ্রেণী এবং 12টি পর্যায়। এর ভিত্তিতে বিজ্ঞানী মেন্ডেলিভ একটি পর্যায় সারণী তৈরি করলো এবং এই পর্যায় সারণীতে সে যেহেতু 12টি পর্যায় 8টি শ্রেণী, তাহলে অনেকগুলো ঘর, 63 থেকে বেশি হবে, তাহলে বিভিন্ন জায়গায় তখন অনাবিষ্কৃত মৌল রয়ে গেছে। বিজ্ঞানী মেন্ডেলিভের যে পর্যায় সারণী, তার একটা সুবিধা আছে, যে সমস্ত জায়গায় তোমার পর্যায় সারণীর আবিষ্কৃত অনাবিষ্কৃত মৌলের ঘর ফাঁকা রয়েছে, সে তাদের পূর্বের মৌলের ধর্মের সাথে সাদৃশ্য রেখে একটা ভবিষ্যৎবাণী করেছে যে এর পরের মৌলটা এই ধর্ম বৈশিষ্ট্য সম্পন্ন হতে পারে বা হবে। পরবর্তীতে যখন ওই মৌলগুলো আবিষ্কৃত হয়েছে, দেখা যাচ্ছে মেন্ডেলিভের যে ভবিষ্যৎবাণী এটাই সত্য প্রমাণিত হয়েছে। এটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর একটা বড় সফলতা। তাহলে আমরা কি শিখলাম? মেন্ডেলিভ 63টি মৌলিকে 8টি শ্রেণী এবং 12টি পর্যায়ে বিভক্ত করে একটি পর্যায় সারণী তৈরি করে, এবং মেন্ডেলিভের পর্যায় সারণী যখন তৈরি হয় তখন কিন্তু
নিষ্ক্রিয় গ্যাস তৈরি হয়নি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা মেন্ডেলিভের পর্যায় সারণীর যে কাঠামোটা এটা দেখলাম। মেন্ডেলিভের এই পর্যায় সারণীর কাঠামোর উপর ভিত্তি করে এটা যেহেতু পারমাণবিক ভরের ক্রমানুসারে সে সুবিন্যস্ত করছে, সুতরাং এটাকে একটা সূত্র আকারে দাঁড় করানো যায়, যাকে আমরা বলবো মেন্ডেলিভের পর্যায় সূত্র। সূত্রটি কি তাহলে? মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের ক্রমবর্ধমান অর্থাৎ উচ্চক্রমে পর্যায়ক্রমে পারমাণবিক ভরের সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হয়, অর্থাৎ পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে এটা বিন্যস্ত করা হয়েছে। এক্ষেত্রে কিছু ত্রুটিও পরবর্তীতে দেখা গেছে, আমরা এই ত্রুটিগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তার মধ্যে একটি কথা যেটা মেজর, অর্থাৎ পারমাণবিক ভরের এই ক্রমানুসারে পর্যায় সারণীর যে বিন্যাসটা, এটা তো মেজর যে প্রবলেমটা হয়েছে, দেখো তোমরা, এটা হচ্ছে কি পটাশিয়াম আর এটা আর্গন। আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, ভর 40। আচ্ছা, তাহলে আর পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, এর ভর 39। এখন যদি মেন্ডেলিভের পর্যায় সূত্র অনুযায়ী আমি পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজাই, তাহলে কি হবে? আগে আসবে পটাশিয়াম, তারপরে যাবে আর্গন। কিন্তু আমাদের এক্ষেত্রে কি দেখা যাবে? আর্গনের যে শ্রেণী, এই শ্রেণীর যে বৈশিষ্ট্য আর পটাশিয়াম যে শ্রেণী, তাদের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈসাদৃশ্য আছে। সুতরাং আর্গন এবং পটাশিয়াম এটা ভিন্ন ভিন্ন শ্রেণীতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে পারমাণবিক ভরের ক্রমানুসারে যদি আমি তাহলে আমরা মেন্ডেলিভের যে পর্যায় সূত্রের মূল ভিত্তি কি? পারমাণবিক ভর। ভরের ক্রমানুসারে সাজাতে গেলে দেখা যাচ্ছে আমাদের 39 ভর হচ্ছে পটাশিয়ামের এবং 40 ভর হচ্ছে আর্গনের। তাহলে পটাশিয়াম যাবে আর্গনের আগে, অর্থাৎ আগে হবে তোমার পটাশিয়াম, পরে হবে আর্গন। কিন্তু এক্ষেত্রে ধর্মের যে বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়, ফলে এটা সম্ভব হয় না, এটাকে ব্যতিক্রম হিসেবে সাজানো হয়েছে। এরকম আরো কিছু বৈসাদৃশ্য বা ব্যতিক্রম পরবর্তীতে বিজ্ঞানী মোসলে লক্ষ্য করে দেখলেন। এই সমস্ত বৈসাদৃশ্য বা এই সমস্ত সংশোধনী পরিবর্তন যদি আমাদের করতে হয়, তাহলে এই যে পারমাণবিক ভর, আমি যদি ভরের পরিবর্তে এখানে সংখ্যা দিই, তাহলে কেমন হয়? বিজ্ঞানী মোসলে 1913 সালে দেখলেন যে মেন্ডেলিভের পারমাণবিক ভরের যে অসামঞ্জস্যতা বা ত্রুটিগুলো রয়েছে, আমি যদি পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা ইউজ করি, আর সবই ঠিকই থাকবে, অর্থাৎ মৌলসমূহ কি তাদের পারমাণবিক সংখ্যার ক্রমবর্ধমান ভরের পারমাণবিক সংখ্যার ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যার সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হবে। অর্থাৎ পারমাণবিক সংখ্যার উচ্চক্রমে মৌলসমূহকে যদি আমরা বিন্যস্ত করি, তাহলে দেখা যাচ্ছে এই সমস্ত অসমতা দূর করা যায়। যেমন আর্গনের 18, পটাশিয়ামের 19, সেক্ষেত্রে আর্গন আগে, পটাশিয়াম পরে। অর্থাৎ এরকম আরো অনেক যে সংশোধনী মেন্ডেলিভের পর্যায় সারণীতে রয়েছে, সেগুলো মোসলের পর্যায় সূত্র দিয়ে সংশোধন করা গিয়েছে। অর্থাৎ আমরা যদি পারমাণবিক ভর ভিত্তিক যেটা ছিল সেটা মেন্ডেলিভের পর্যায় সূত্র, আর পারমাণবিক সংখ্যা ভিত্তিক যে পর্যায় সারণী বা পর্যায় সূত্র তৈরি হলো, সেটাকে আমরা বর্তমানে আধুনিক পর্যায় সূত্র হিসেবে জানি। আধুনিক পর্যায় সূত্র। তাহলে আধুনিক পর্যায় সূত্রটি কি? মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যার সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ মেন্ডেলিভের পর্যায় সূত্র এবং আধুনিক পর্যায় সূত্রের মধ্যে মূল পার্থক্য কি? মেন্ডেলিভের পর্যায় সূত্র ছিল পারমাণবিক ভরের ক্রমানুসারে, এবং আধুনিক পর্যায় সূত্রটি হচ্ছে যেটা বিজ্ঞানী মোসলে
তৈরি করেছেন, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যার ক্রমবর্ধমান বৃদ্ধি অনুসারে। তো বন্ধুরা, আমরা পর্যায় সারণীর যে প্রাথমিক কনসেপ্টটা আজকে আমরা এই পর্যন্ত শিখব। তাহলে আমরা কি শিখলাম? পর্যায় সারণীর যে মূল বিন্যস্ত, এই বিন্যস্তটা ল্যাবনসিয়া থেকে শুরু হয়ে আমাদের মোসলে পর্যন্ত শেষ হলো। আমরা পরবর্তী ক্লাসে বিজ্ঞানী মোসলে এবং মেন্ডেলিভের যে পর্যায় সূত্রের মধ্যে যে বৈসাদৃশ্য, সাদৃশ্য এবং পর্যায় সারণীর যে ধর্মগুলো আছে এগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে তোমাদের জন্য যে হোমওয়ার্কটা থাকবে সেটা হলো আমরা যেগুলো শিখলাম যে পর্যায় সারণী কি, পর্যায় সারণী কি বা কাকে বলে আমরা এই উত্তরটা শিখছি। নাম্বার 2, আধুনিক ও মেন্ডেলিভের পর্যায় সূত্রটি ব্যাখ্যা করো। মেন্ডেলিভের পর্যায় সূত্র দুটি ব্যাখ্যা করো। নাম্বার 3, নিউল্যান্ডের অষ্টক সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো। এবং সর্বশেষ আমরা যেটা শিখব ত্রয়ী সূত্র ডেবেরাইনের ত্রয়ী সূত্রটি বিবৃত করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পর্যায় সারণী সম্পর্কে যে প্রাথমিক ধারণা অর্জন করলাম, সেই ধারণা সংক্ষিপ্ত এই প্রশ্নগুলো তোমরা নেক্সট ক্লাসে ভালো করে শিখবে এবং পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।